নমস্কার, আমি তস্মিনা। নমস্কার, আমি ইন্দ্রাণী। শুরু করছি বিয়ন্ড পলিটিক্স। তোমার থেকে একটা জিনিস জানার আছে। আমি তো আছি রে, বলে ফেল ঝটপট। আগে বল, তুই কি করিস? এই যে কদিন আগে ভূমিকম্প হলো, তুই তো নাক ডেকে ঘুমোচ্ছিলি। আরে সে তো ছোটখাটো ভূমিকম্প, আমি কিছু টেরই পাইনি। কিন্তু যদি বড় ধরনের ভূমিকম্প হয়? এসব হঠাৎ জানতে চাইছিস কেন রে? আমাদের তো রেল লাইনের পাশে বাড়ি। ট্রেন যখন খুব জোরে যায়, গোটা বাড়িটা একটু একটু কাঁপে। তাই বলছিলাম আর কি। অত চিন্তা করিস না, এসবে কিছু হবে না। তবে বড় ভূমিকম্প হলে টেবিল বা খাটের তলায় ঢুকে পড়তে হয়। আর যদি ভূমিকম্পে গোটা বাড়িটাই ভেঙে যায়, তখন কোথায় যাবো গো? এবার তুই একটা সিরিয়াস দিকে যাচ্ছিস। আচ্ছা বলতো, তোর গোটা বাড়িটাই যদি বোমা মেরে উড়িয়ে দেওয়া হয়, তখন কি হবে? এ বাবা, আমাদের বাড়িতে আবার কারা বোমা মারবে? তুমি কিছু শুনেছো নাকি? না রে, তোর বাড়ির কথা বলছি না, কিন্তু প্যালেস্টাইনে গাজায় তো তাই হচ্ছে। দিনের পর দিন আকাশ থেকে নিরীহ মানুষ, বয়স্ক আর বাচ্চাদের ওপরে বোম ফেলা হয়েছে, চুরমার করে দেওয়া হয়েছে তাদের বাড়িঘর, সবকিছু। কি বলছো? আর শুধু এটুকুই নয়, এখন আবার নতুন করে আরো ভয়ঙ্কর বোমা গাজায় পাঠানোর তোড়জোড় শুরু হয়েছে। কারা পাঠাচ্ছে? পাঠাচ্ছে আমাদের দেশের মোদিজির প্রাণের বন্ধু শ্রী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ট্রাম্প কেন এসব করছে? ব্যবসা করবে বলে বোমা বেচছে, এরপর পুরো গাজা কিনে নিয়ে সেখানে নাকি পর্যটন কেন্দ্র বানাবে। কি বলছো? মানুষ এমন করতে পারে? ঠিকই বলছি, তুই এই খবরটা দেখ। নিরপরাধ মানুষের বিরুদ্ধে যুদ্ধের নীলনকশা তৈরি করছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের নির্দেশে ইসরায়েলের হাতে নতুন করে 2000 পাউন্ডের বোমা তুলে দেওয়া হবে। বাইডেন আমলে এই চুক্তিতে স্থগিতাদেশ দেওয়া হলেও শান্তির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প স্থগিতাদেশ তুলে দিলেন। এই অস্ত্র, যা কয়েক মিটার পুরু কংক্রিট ও লোহার কাঠামো গুঁড়িয়ে দিতে পারে, ব্যবহৃত হবে গাজার সাধারণ মানুষের বিরুদ্ধে। আন্তর্জাতিক মহলের সমালোচনাকে উপেক্ষা করেই এই গণহত্যার অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নিলেন ট্রাম্প। ট্রাম্প নিজেই ঘোষণা করেছেন, ইসরায়েল যেহেতু টাকা দিয়ে অস্ত্রের চুক্তি করেছে, তাই নাকি ইসরায়েলের এই অস্ত্র প্রাপ্য। এই বক্তব্য আবারও প্রমাণ করে ট্রাম্প বা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে মানবিকতা নয়, বরং ব্যবসায়ী মুখ্য। সামরিক সরঞ্জামের বাণিজ্যের আড়ালে আবারও এক চরম নিধনযজ্ঞ। জাতিগতভাবে নির্মূল হবে আরও একটি সমাজ। ট্রাম্পের প্রশাসন, মার্কিন অস্ত্র লবি এবং ইসরায়েলি যুদ্ধনীতি, তিনটি শক্তি মিলে প্যালেস্টাইনের অস্তিত্ব মুছে ফেলার ষড়যন্ত্রেই লিপ্ত থাকবে। গাজায় ইসরায়েলের বর্বর হামলায় ইতিমধ্যেই 47,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। পুরো শহর ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। মার্কিন সহায়তায় বোমা বর্ষণ চলছে নিরপরাধ শিশুদের ওপর, অথচ আমেরিকার নেতারা দাবি করছে তারা সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ চালাচ্ছে, যেমন তারা বারবার চালিয়ে এসেছে। ভিয়েতনাম থেকে ইরাক, সোমালিয়া থেকে সিরিয়া, ইয়েমেন থেকে সুদানে। শান্তি প্রতিষ্ঠান নামে অবলীলায় হত্যালীলা চালানো যেন মার্কিন যুক্তরাষ্ট্রের অধিকার। আর এবার ট্রাম্প দাবি করেছেন তিনি গাজাকে মিডল ইস্টের রিভিয়েরা বা বিলাসবহুল পর্যটন কেন্দ্র বানাতে চান, কিন্তু প্যালেস্তিনীয়দের জন্য নয়, বরং সেটি হবে ইসরায়েলি দখলদারদের জন্য। অন্যদিকে নেতানিয়াহুর লক্ষ্য একেবারে ভিন্ন। তিনি চান পুরো প্যালেস্টাইন দখল করে সেটিকে এক ইহুদি রাষ্ট্রে পরিণত করতে। ফলে ট্রাম্প ও নেতানিয়াহুর স্বার্থের পার্থক্য থাকলেও দুজনের লক্ষ্য একই, প্যালেস্তিনীয়দের নিশ্চিহ্ন করা। অন্যদিকে যখন যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তখনই মার্কিন প্রশাসন ইসরায়েলকে নতুন করে অস্ত্র সরবরাহের ঘোষণা করছে। এটিই প্রমাণ করে শান্তির জন্য নয়, বরং আরও ধ্বংসযজ্ঞ চালানোর জন্যই ট্রাম্প ও তার মিত্ররা কাজ করছে। মানবাধিকারের কথা বলে যারা ট্রাম্পকে সমর্থন করছে, তারাই প্রকৃতপক্ষে এই গণহত্যার শরিক। এই অপরাধের দায় শুধু ট্রাম্পের নয়, বরং তাদেরও যারা তাকে সমর্থন দিচ্ছে। যারা ইসরায়েলি যুদ্ধাপরাধের পাশে দাঁড়াচ্ছে, তারা জাতিগত নিধনের সমর্থক। আজ প্যালেস্তাইনের জনগণ এক ভয়াবহ সংকটের মধ্যে রয়েছে। বিশ্ব কি এই নৃশংসতার বিরুদ্ধে রুখে দাঁড়াবে, নাকি নির্বিকার দর্শক হয়েই থাকবে? পুরাণের ভস্মাসুর যার মাথায় হাত দিত সেই ছাই হয়ে যেত, কিন্তু একদিন সে কিন্তু নিজের মাথাতেও হাত দিয়ে ফেলেছিল। আজ যারা নীরব দর্শক, তাদের সেই পরিণতিই হবে না তো? কি সাংঘাতিক, তাই না? কিন্তু তুমি বলো, এরকম একজনকে মোদিজি তার বন্ধু বলে কি করে? আরে তুই খেয়াল করে দেখিসনি মোদিজির সঙ্গে কাদের ওঠা বসা? কাদের বলো তো? কেন, ব্যবসায়ীদের। দেশে হলে আদানি আম্বানি আর বিদেশে হলে ডোনাল্ড ট্রাম্প।
কিন্তু ট্রাম্প তো এখন আমেরিকার প্রেসিডেন্ট, তাই না? আরে ওসব প্রেসিডেন্ট পরে, সবার আগে ডোনাল্ড ট্রাম্প একজন ব্যবসায়ী, এমন এক বানিয়া যে টাকার মুনাফা ছাড়া কিছুই বোঝে না। সত্যি, না হলে গাজার ছোট বাচ্চাদের কথাও ভাবছে না একবারও? এমনটা পারে কি করে? পারে, এরা অনেক কিছুই পারে। গুজরাটে দিনের পর দিন দাঙ্গা করাতে পারে, মানুষের কান্নাকে পায়ে পিষে দিয়ে বলতে পারে পয়সা যখন নিয়েছি তখন তো বোমা বেচবই। সত্যি, ট্রাম্পের কি এসব কিছুই চোখে পড়ে না? না, যেমন মোদিজির চোখ ভোট ছাড়া কিছুই দেখতে পায় না, তেমনি ডোনাল্ড ট্রাম্পও টাকার জমি ছাড়া কিছুই দেখতে পায় না। এ যেন সেই রূপকথার রাক্ষসের গল্প। আরে রাক্ষসেরও দয়া মায়া থাকে, তারাও ছোট্ট রাজকন্যাকে না খেয়ে ছেড়ে দেয়, কিন্তু এরা বাচ্চাদেরও ছাড়ে না। কেন এত ভয়ানক কথা বলছো? কোন রাক্ষস, কোন রাজকন্যা? তুই বরংই খবরটা দেখ। They're living under fallen concrete that's very dangerous and very precarious. They instead can occupy all of a beautiful area with homes and safety, and they can live out their lives in peace and harmony instead of having to go back and do it again. চারপাশে ধোঁয়া, বাতাসে বারুদ আর পোড়া মাংসের গন্ধ। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে একটি শিশুর নিথর দেহ, তার মায়ের ছিন্ন ভিন্ন শরীর কয়েক হাত দূরে, মুখ থুবড়ে পড়ে আছে কংক্রিটের টুকরোর ওপরে। বেঁচে থাকা শিশুগুলো কাঁদছে, কেউ তাদের কাঁধে হাত রাখার নেই, বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরার কেউ নেই। পুরো গাজা যেন একটি গণকবর। আর এইখানেই ডোনাল্ড ট্রাম্প তার রিসর্ট বানাতে চান। এখানেই নাকি গড়ে উঠবে মিডল ইস্টের রিভিয়েরা। সৈকতের ধারে ঝলমলে ক্যাসিনো, উঁচু হোটেল, বিলাসবহুল গলফ ক্লাব। গাজার রক্তাক্ত ধুলোর ওপর আমেরিকার পতাকা ওড়ানোর স্বপ্ন দেখছেন ট্রাম্প। সেই জায়গায় যেখানে মাত্র কিছুদিন আগেই একটি শিশুর শেষ নিঃশ্বাসের শব্দ মিলিয়ে গিয়েছিল ধ্বংসযজ্ঞের কান্নায়। ট্রাম্প একজন ব্যবসায়ী, যিনি জীবনে কিছুই দেখেননি মুনাফা ছাড়া। তিনি দেখেননি এক মা তার শিশুকে ধরে কাঁদছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা স্বামীর মৃতদেহের পাশে বসে। দেখেননি খণ্ড বিখণ্ড হয়ে যাওয়া দেহের উপর দাঁড়িয়ে ছোট্ট একটি মেয়ে প্রশ্ন করছে, আমার বাবা কোথায়? তিনি কেবল দেখেছেন জমি, গাজার প্রতিটি ধূলিকণা, প্রতিটি দেয়াল, প্রতিটি ছিন্ন ভিন্ন রক্তাক্ত দেহ ট্রাম্পের কাছে শুধুই রিয়েল এস্টেট। তিনি চান এই জায়গাটাকে এক টুকরো লাস ভেগাস বানাতে চান ঝাঁ চকচকে ইমারত, চান এখানে হাই এন্ড রেস্তোরাঁ খুলতে, যেখানে দামি ওয়াইনের গ্লাস হাতে ইসরায়েলি ও পশ্চিমা বিনিয়োগকারীরা তাদের বিজয়ের গল্প বলবে। বিদেশি পর্যটকেরা হাতে পেয়ালা নিয়ে ভুলে যাবে বিলাসবহুল হোটেলের নিচেই একদিন চাপা পড়েছিল হাজার হাজার শিশুর লাশ। ইসরায়েল যা শুরু করেছিল বোমা দিয়ে, ট্রাম্প তা শেষ করতে চায় দখলের মাধ্যমে। ইসরায়েল গাজাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ৪৭,০০০ প্যালেস্তিনীয় মরেছে, তাদের মধ্যে হাজার হাজার শিশু। ইসরায়েলের মারণাস্ত্রের নিচে একের পর এক পরিবার শেষ হয়ে গেছে। তাদের অস্তিত্ব যেন কেবল একটা নাম হয়ে থাকবে ইতিহাসের পাতায়। আর এখন ট্রাম্প বলছেন এই ভূমিতে প্যালেস্তিনীয়দের আর কোনো অধিকার নেই। তিনি চান গাজার অধিবাসীদের একেবারে নিশ্চিহ্ন করে দিতে, যেন এখানে কখনো প্যালেস্টাইন বলে কিছু ছিল না। তিনি চান প্যালেস্তিনীয়দের ঠেলে দেওয়া হোক মিশর আর জর্ডানের দিকে, যেন তারা শুধু একদল উদ্বাস্তু হয়ে বেঁচে থাকে। ট্রাম্প প্রকাশ্যে ঘোষণা করেছেন গাজার ওপর প্যালেস্তিনীয়দের কোনো দাবি থাকতে পারে না, কারণ ইসরায়েল এখন এই ভূমির ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। এই বক্তব্য আসলে কি? এটি সরাসরি জাতিগত নিধনের প্রচার। এটি প্রকাশ্যে একটি গোটা জাতিকে মুছে দেওয়ার ঘোষণা। যুদ্ধ, হত্যা, ধ্বংস এসব করেই যদি ট্রাম্পের মতে এক জায়গার মালিকানা নির্ধারিত হয়, তাহলে আর কি বাকি রইল? একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে প্রকাশ্যে এই ধরনের নীতি ঘোষণা করার দুঃসাহস তিনি পেলেন কোথায়? সৈকতের ঢেউ গর্জন করে উঠছে। একসময় এখানে ছোট্ট ছেলেমেয়েরা দৌড়ে বেড়াতো, এখন সেখানে পড়ে আছে অগণিত রক্তাক্ত মৃতদেহ। এই রক্তের ওপরে ইসরায়েল তার বিজয়ের পতাকা ওড়াবে। এই গণকবরের ওপরে মার্কিন প্রেসিডেন্ট তার সাম্রাজ্যিক উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করবে। কিন্তু একদিন ইতিহাস এই রক্ত ভুলবে না। একদিন এই ভূমির শিশুরা বড় হবে, তারা দেখবে কিভাবে তাদের অস্তিত্ব মুছে দেওয়ার জন্য সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলো এক হয়েছিল। কিন্তু ইতিহাস সাক্ষী থাকবে, প্যালেস্তিনীয়রা কখনো হার মানেনি। একদিন পৃথিবী বুঝবে ইসরায়েল, মার্কিন যুক্তরাষ্ট্র আর তাদের শরিকরা কেবল একটি জাতির বিরুদ্ধে যুদ্ধ করেনি, তারা মানবতার বিরুদ্ধে যুদ্ধ করেছে। কি হবে গো এরপর? আমার তো সত্যি এসব ভাবলেই ভয় করছে। না করলেই আশ্চর্য হতাম, ভয়ে পাবারই কথা। দুনিয়াটা কি তাহলে মোদি, ট্রাম্প এদের হাতেই চলে যাবে? না রে, হিটলারকেই দেখ না। উল্কার মতো ইউরোপের ইতিহাসে হিটলার দেখা দিয়েছিল, তারপর পরিণতি দেখ।
ইঁদুরের মতো গর্তে লুকিয়ে মরতে হয়েছিল সর্বশক্তিমান হিটলারকে। এসব কি আর হবে, নাকি আমায় শুধু সান্ত্বনাই দিচ্ছ? হবে নয় রে, এমনটাই হয়, বারবার হয়। ইতিহাস মাঝে মাঝেই মুচকি হাসে। তাই যেন হয়। এদিকে সময়ও শেষ। তাই বিয়ন্ড পলিটিক্স আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।